সমাজ মাধ্যমে শফিকুলকে যেভাবে হেনস্থা করা হয়েছিল আমরা জানি সেটা। শফিকুলের অন্যায় কী ছিল? লকডাউনে মানুষকে সাহায্য না করে কেন ক্লাবগুলোকে লাখ লাখ টাকা দেওয়া হচ্ছে, যে ক্লাবগুলোর মধ্যে আবার একটা অংশ ভুয়ো ক্লাব ছিল বলে তার সে ভিডিও তুলে অভিযোগ করেছিল। এবং শফিকুলের তার জন্য মানে মাসের পর মাস জেল খাটতে হয়েছে, তার বউকে জেল খাটতে হয়েছে। সন্ময় ব্যানার্জির অভিযোগ কী ছিল? যে চাকরিকে কেন্দ্র করে টাকা দিতে হয়েছে। এই এবং স্পেসিফিক তিনি দক্ষিণ চব্বিশ পরগনার একটা অভিজ্ঞতার নিরিখে অভিযোগ করেছিলেন। একের পর এক মামলা তার বিরুদ্ধে চলেছে, জেল খেটেছেন, বৃদ্ধ বয়সে তার পেকে যে নির্যাতন করা হয়েছে, কষ্ট দেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেস সবচেয়ে বেশি যদি কাউকে ভয় পায় তাহলে সংবাদ মাধ্যম। আবার সংবাদ মাধ্যমের মধ্যে সবচেয়ে বেশি যদি কাউকে ভয় পায় সেটা হলো বেসিক্যালি সোশ্যাল মাধ্যম। সমাজ মাধ্যমে শফিকুলকে যেভাবে হেনস্থা করা হয়েছিল আমরা জানি সেটা। শফিকুলের অন্যায় কী ছিল? লকডাউনে মানুষকে সাহায্য না করে কেন ক্লাবগুলোকে লাখ লাখ টাকা দেওয়া হচ্ছে, যে ক্লাবগুলোর মধ্যে আবার একটা অংশ ভুয়ো ক্লাব ছিল বলে তার সে ভিডিও তুলে অভিযোগ করেছিল। এবং শফিকুলের তার জন্য মানে মাসের পর মাস জেল খাটতে হয়েছে, তার বউকে জেল খাটতে হয়েছে। সন্ময় ব্যানার্জির অভিযোগ কী ছিল? যে চাকরিকে কেন্দ্র করে টাকা দিতে হয়েছে। এই এবং স্পেসিফিক তিনি দক্ষিণ চব্বিশ পরগনার একটা অভিজ্ঞতার নিরিখে অভিযোগ করেছিলেন। একের পর এক মামলা তার বিরুদ্ধে চলেছে, জেল খেটেছেন, বৃদ্ধ বয়সে তার পেকে যে নির্যাতন করা হয়েছে, কষ্ট দেওয়া হয়েছে। তোমাদের বিরুদ্ধে অভিযোগ কি? নিজের মতন করে একটা অভিযোগ দাঁড় করিয়ে দিচ্ছে, দাঁড় করিয়ে দিয়ে হেনস্থা করা হচ্ছে। আনন্দবাজারের যে সাংবাদিক অনির্বাণ চট্টোপাধ্যায় থেকে শুরু করে একাধিক রিপোর্টার, ধ্রুবজ্যোতি প্রামাণিক এখন দিল্লিতে বিরাট চাকরি করে, মানে মানে আমাদের গর্বের মানে সাংবাদিক ধ্রুবজ্যোতি প্রামাণিক। ধ্রুবজ্যোতি প্রামাণিকের মতো নির্ভীক সাংবাদিক আমি খুব কম দেখেছি। ধ্রুবজ্যোতি প্রামাণিক আজকে দিল্লিতে বিরাট পদে চাকরি করে এবং তার সারা ভারতবর্ষে এক্সপোজার। সেই রকম একটা সাংবাদিককে, অনেস্ট ছেলেকে যেভাবে হেনস্থা করেছে রাজ্য প্রশাসনের এবং পলিটিক্যালি তাকে করা হয়েছে। এবং মানে মেইন হাউসের এডিটরদের বিরুদ্ধে একের পর এক মামলা, একের পর এক নির্যাতন। মানে শাসক দলের পক্ষে থাকলে তুমি একরকম, আর শাসক দলের বিপক্ষে থাকলে তোমার উপরে যে নির্যাতন করা হবে, মানে সন্তু পাইন তারই বেস্ট এক্সাম্পল, লাস্ট এক্সাম্পল এবং বেস্ট এক্সাম্পল। দেখো, এটা ঠিক যে পশ্চিমবাংলাতে সংবাদ মাধ্যমের একটা বিরাট পরিবর্তন এসছে ভারতবর্ষের অন্য জায়গা থেকে। কি যে এখন যে একটা বড় অংশের সংবাদ মাধ্যম, বিশেষ করে প্রিন্ট মিডিয়া, আমি নামগুলো বললাম না, তারা কার্যত বলা যায় যে মানে অ্যাড পাওয়ার জন্য, মানে সরকারি বিজ্ঞাপন পাওয়ার জন্য তারা সরকারের পক্ষ হয়ে লেখে। বড় বড় পত্রিকা যেমন বর্তমানের মতন পত্রিকা, তারা কার্যত শাসক দলের দলদাসে পরিণত হয়ে গেছে। এখন এরা মানে ঠিক আছে, এর মানে রেভিনিউয়ের সিস্টেমটাই এমন হয়েছে যে তোমার এখন যদি সত্যি মানে রাজ্যে যেহেতু শিল্প নেই, ফলে শিল্পের উপর নির্ভর করে বিজ্ঞাপন তুমি পাচ্ছ না, ফলে তোমাকে রাজ্য সরকারের বিজ্ঞাপনের উপর নির্ভর করেই কাগজগুলো চালাতে হচ্ছে, সংবাদ মাধ্যমের একটা বড় অংশ চালাতে হচ্ছে। ফলে যেই মুহূর্তে তুমি ঢুকে গেলে সরকারি বিজ্ঞাপনের মধ্যে, তোমাকে সরকারের মানে দাসে পরিণত হতে হলো। সরকার যেভাবে চাইবে, শাসক দল যেভাবে চাইবে তার বাইরে যেতে পারবে না। এটা পশ্চিমবাংলার যেমন সত্যি, তেমনি দিল্লিতে নরেন্দ্র মোদীর ক্ষেত্রেও সত্যি। আবার একইভাবে আমি তোমায় বলছি, কিছু সংবাদ মাধ্যম আছে যারা কিন্তু মুখ মানে মাথা উঁচু করে বাঁচতে চায়। আবার উল্টো দিক থেকে আছে এমন কিছু সংবাদ মাধ্যম আছে যারা পলিটিক্যালি বিরোধীদের অবস্থান নিচ্ছে। ফলে এই যে পলিটিক্যালি বিরোধীদের অবস্থান নিচ্ছে বা স্বাধীনভাবে সংবাদপত্র চালাতে চায় এমন মেইন মিডিয়া বা ইউটিউবার যারা আছে, এই দুই গোত্রের মানুষরা কিন্তু শাসক দলের রোষানলে পড়ছে। আবারও বলছি, দুইটা গোত্র কি? একদল হচ্ছে যে বিরোধিতা করব বলেই পশ্চিমবাংলায় সংবাদ মাধ্যম নিয়ে এসেছি বা সংবাদ মাধ্যম পরিচালনা করছি, আর আরেক দল হলো যে ভাই না, সংবাদ মাধ্যমের যে ব্যাকরণ সেই অনুযায়ী শাসক বিরোধী সবাইকে রেখে আমি সংবাদ পরিবেশন করব, শাসক যেখানে অন্যায় করেছে সেটাকে তুলে ধরবো, স্পষ্ট ধরে ধরবো, আয়নার মতন তুলে ধরবো। এই দুই শ্রেণীর প্রতি কিন্তু রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বিষাদগার করে এবং তাদের বিজ্ঞাপন দেওয়া হয় না, তাদের প্রতি নির্যাতন হয়, তাদের সাংবাদিকরাই মূলত মামলায় জর্জরিত হয়, তাদের সংবাদ যারা এডিটর সম্পাদক তাদের উপর নির্যাতন নামে। এই দুই ক্যাটাগরি। আর উল্টো দিকে একটা বিরাট সংখ্যক হলো কর্তাভাজন সাংবাদিক হয়েছেন,
বা বলা যায় যে গভর্নমেন্টের সাংবাদিক, তারা হয়তো বড় হাউসেও কেউ আছেন, কেউ হয়তো ইউটিউবারও হিসাবে আছেন, এরা বলা যায় মমতা রয়্যালিস্ট। এই মমতা রয়্যালিস্টরা খুব শান্তি মতন আছে। বহু ক্ষেত্রে এই মমতা রয়্যালিস্টরাই বরঞ্চ খবর দিয়ে জানিয়ে দেয় ও কিন্তু খুব বাড়াবাড়ি করছে, ওকে কিন্তু একটু টাইট দিতে হবে। তাহলে এই ভাবনাগুলোও কাজ করছে। এইরকম একটা অবস্থাতে দেখো, আমার মনে হয় যারা বিচার বুদ্ধি সম্পন্ন মানুষ, সমাজের বিভিন্ন বর্গের মানুষ, তাদের কিন্তু এগিয়ে আসা উচিত। কারণ আপনার দিনের শেষে চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমটা যদি স্বাধীনভাবে না চলে, সঠিকভাবে না চলে, তাহলে কিন্তু আপনি গণতন্ত্র কিছুতেই ধরে রাখতে পারবেন না। ফলে যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তাদের প্রশ্ন তোলা উচিত। সেটা নরেন্দ্র মোদীর বিজেপি সরকার যদি সংবাদপত্রের উপর খবরদারি করে, অন্যায় করে, সেটা নিয়েও প্রশ্ন তোলা উচিত। আর মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই অন্যায়গুলো যে বছরকে বছর করছেন বা তার সরকার করছে, তার দল করছে, সেটাও কিন্তু বলা উচিত। আমি অবাক হয়ে যাই যে ধরো বলার সময় অনেক সময় বলে আমার সাংবাদিকরা, আমার সাংবাদিক বন্ধু, আমি মাভৈ অমুক প্রকল্প তৈরি করে দিয়েছি, সাংবাদিকদের পেনশনের জন্য 1000 টাকা করে দিয়েছি, ইত্যাদি ইত্যাদি। আমি বলছি যে এই দরদগুলো না জাস্ট মানে আলগা দরদ, এই দরদগুলোর কোনো মানে নেই। মানুষ বোঝে না এই দরদগুলো জাস্ট রাজনীতিবিদরা বলেন তাদের মতন করে প্রভাবিত করবার জন্য, তাদের মতন করে রাজনীতি পরিচালনা করার জন্য। এর সাথে হামদর্দি কিছু স্বভাব ভাবনা নেই। এর সাথে মানে হার্ট একরকম চলে, ব্রেন এদের আরেক রকম চলে। হার্ট কিন্তু বলে যে আমার বিরুদ্ধে লিখলে তোকে আমি বুঝিয়ে দিব, আর ব্রেন বলে আমার সাংবাদিক বন্ধু, আমার অমুক বন্ধু। এই যে দ্বিমুখী একটা অবস্থান, অর্থাৎ রাজনীতিবিদদের মতন কৌশলে কথা বলা, আর বাস্তবে আমার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আসে বা আমার বিরুদ্ধে কেউ যদি লেখে বা সংবাদ মাধ্যমে বলে, তাকে একদম উচিত শিক্ষা পুলিশ প্রশাসনকে দিয়ে দেখিয়ে দেওয়া, এইটা কিন্তু পশ্চিমবাংলায় চলছে। তোমায় আমি বলছি, আমি বলবো যে সমাজের সর্বস্তরের মানুষকে কিন্তু এ নিয়ে প্রতিবাদ জারি রাখতে হবে, এক। আর দ্বিতীয় যেটা, সেটা হলো যে সমস্ত সংবাদপত্রকে, সংবাদ মাধ্যমকে, কোন হাউস ইম্পর্টেন্ট নয়, সংবাদ মাধ্যমের যে স্বাধীনতা সংবিধানের 19 নম্বর ধারায় দেওয়া আছে, সেই 19 নম্বর ধারায় সংবাদ মাধ্যমের স্বাধীনতা, যেটা বিভিন্ন সময় সুপ্রিম কোর্টের দ্বারা সমর্থিত হয়েছে। সুপ্রিম কোর্ট সংবিধানের 19 নম্বর ধারাকে এক্সপ্যান্ড করেছে, সম্প্রসারিত করেছে, এবং সংবাদ মাধ্যম যে স্বাধীনতা ভারতবর্ষের গণতন্ত্রে ভোগ করে, সুপ্রিম কোর্ট যার প্রোটেক্টর, সেই অধিকার যদি কোনো শাসক দল হরণ করে, সেটা দিল্লির মোদী সরকার হতে পারে, পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার হতে পারে, আমাদের সবসময় সরব থাকতে হবে, প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে। এবং এই প্রশ্নে আমার মনে হয় যে এবিপি হাউস না 24 ঘন্টা হাউস, না 24 ঘন্টা হাউস না নিউজ 18 হাউস, এইভাবে বিভাজন করে দেখার কোনো সুযোগ নেই। সমস্ত সংবাদ মাধ্যমের কর্মীরা এখন আপনাদের একটাই দেখা, যে পেশাগত কাজ করেছি, পেশাগত কাজ করতে গিয়ে শাসকের রোষানলে পড়েছি। কেন পড়েছি? শাসক কেন আমাদের কাজে বাধা দিবে? আপনি ইউটিউবার হতে পারেন, আপনাদের কাছে জোর হাতে অনুরোধ করব যে আপনারা বিভাজনও করবেন না, যে ইউটিউবার না মেইন মিডিয়া, প্রিন্ট মিডিয়া না ইলেকট্রনিক্স মিডিয়া, সোশ্যাল মিডিয়া, এইরকম বিভাজনেও যাবেন না। আপনারা সংবাদ পরিবেশন করেন বা সংবাদ বিশ্লেষণ করেন, সুতরাং আপনাদের সংবিধানের 19 নম্বর ধারায় পূর্ণ স্বাধীনতা দেওয়া আছে। সুপ্রিম কোর্ট যে স্বাধীনতা বারবার রক্ষা করছে। এই অবস্থায় শাসক হিসাবে যদি তৃণমূল কংগ্রেস অন্যায় করে কোনো সাংবাদিকের উপর, আপনাদের কিন্তু মঞ্চ হিসাবে এর প্রতিরোধ গড়ে তুলতে হবে। নাগরিকরা যেমন এর প্রতিবাদ করবে, আমরা যেমন প্রতিবাদ করছি, আপনাদেরও কিন্তু প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমার মনে হয় তার মধ্য দিয়েই শাসককে কিছুটা সমঝে চলার বার্তা দেওয়া যেতে পারে। না হলে শাসক কিন্তু লাগামহীন। আজকে সন্তু পানের ঘাড়ে পড়েছে, তার আগে শফিকুল ইসলামের ঘাড়ে পড়েছে, ধ্রুবজ্যোতি প্রামাণিকের ঘাড়ে পড়েছে, পরের দিন আপনার ঘাড়ে আসবে না, এর কোনো গ্যারান্টি নেই। ফলে আপনার সুরক্ষার জন্যই কিন্তু প্রতিরোধটা দরকার, যৌথভাবে দরকার। কে সোশ্যাল মিডিয়া, কে মেইন মিডিয়ায়, কে প্রিন্ট মিডিয়া, এই বিভাজনটা আপনারা না করে ঐক্যবদ্ধভাবে আপনারা একটা মঞ্চ গড়ে তুলুন, লড়াইয়ের মঞ্চ গড়ে তুলুন, শুধুমাত্র আপনার কাজের ক্ষেত্রকে নিশ্চিত করবার জন্য, শুধুমাত্র আপনার সাংবিধানিক অধিকারকে রক্ষা করবার জন্য।